আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিক প্রয়োজনীয়তা আমি আমার খুব ছোট্ট বয়স থেকে এই শ্রী বিগ্রহের ব্রাহ্মী শরীরের কাছে কাটিয়েছি, খুব শিশুকাল থেকে, খুব ছোট্ট কাল থেকে, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি ওকে দেখেছি। যেমন এই শিক্ষাঙ্গনে আমরা আজকে সমবেত হয়েছি, আমার বারবার মনে হয়েছে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা লিভিং, একটা মুভিং ইউনিভার্সিটি। ভারতবর্ষের অনেক সমুদ্র আমি দেখেছি, ভারতবর্ষের যতগুলো সমুদ্র আছে আমি সব সমুদ্র দেখেছি, আমি সমস্ত সমুদ্রের ঢেউ দেখেছি। সাইমালটেনিয়াসলি আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে দেখেছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে দেখেছি মানুষের সমুদ্রের ঢেউ আছড়ে পড়েছে। ঠিক একই জিজ্ঞাসা ঠাকুর অনুকূল চন্দ্রকে বেনারস ইউনিভার্সিটির একজন হাই প্রোফাইল ডক্টরেট, তার নাম যতটুকু রিকল করতে পারি মিস্টার পারিজাত, টাইটেলটা বলতে পারবো না, উনি শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আমার বিদ্যা আছে, অর্থ আছে, খ্যাতি আছে, প্রতিষ্ঠা আছে, পরিচিতি আছে, আমার জীবনে আপনার মতন গুরুদেবের কি প্রয়োজন? আপনার মতন একজন গুরুদেবের আমার জীবনে কি প্রয়োজন? আমার তো সব আছে, আমার কি প্রয়োজন একজন গুরুকরণ করে দীক্ষা গ্রহণ করা? খুব র্যাশনাল কোশ্চেন। যেমন সমন্বয়াচার্য শ্রীরামকৃষ্ণের কাছে এই প্রশ্ন এসেছিল, যেমন অবতার বরিষ্ঠার কাছে এই জিজ্ঞাসা এসেছিল, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে একই রকম প্রশ্ন এবং জিজ্ঞাসা এসছে, আমার দীক্ষা নিয়ে গুরুকরণ করার কি প্রয়োজন? দেওঘরে যারা ঠাকুর তখন লীলা করছেন, দেওঘর এখন ঝাড়খণ্ডের মধ্যে, তখন বিহারের মধ্যে ছিল সাঁওতাল পরগনা, এখন দেওঘর জেলা। শ্রী শ্রী ঠাকুর একটি বেঞ্চির ওপরে বসেছিলেন, আর দেওঘরে চৈত্র মাসে বৈশাখ মাসে একটা ঝড় হয়, ওই ঝড়টা ঘূর্ণির মতন এরকম করে পাক খেয়ে যায়। হট করে একটা হাওয়া আসলো, সঙ্গে সঙ্গে পাক খেয়ে খড় কুটো আবর্জনা যা আছে গোল হয়ে ঘুরতে ঘুরতে ইভাকুয়েট করে যায়। ওই রকমই একটা হঠাৎ সাডেন একটা ঝড় হয়েছে, ঘূর্ণিঝড়। একজন ভদ্রলোক হেঁটে আস্তে আস্তে ওই ঘূর্ণিঝড়ের মধ্যে কোনো একটা কুটো টুক করে চোখের মধ্যে ঢুকে গেছে। সে নিজে অনেক জল দিয়েছে, অনেকবার চেষ্টা করেছে, হাত দিয়ে খুঁটিতে কুটোটা বার করতে পারছে না, চোখের ভেতরে খচখচ করছে। সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, সে গিয়ে চশমাটা খুলে বলছে, দেখুন তো আমার চোখের মধ্যে কি পড়েছে, দেখুন তো একটু। ঠাকুর ওই যে ভদ্রলোক প্রশ্ন করলেন ওকে দেখালেন, ওই দেখুন। কি সুন্দর উত্তর, ওই দেখুন। মানুষের চোখ সব দেখতে পায়, আপনার ঘরে কি হচ্ছে কান সব শুনতে পায়, আপনার ভেতরে সংসারে কি হচ্ছে সব চোখ দেখতে পায়, জগৎ এবং জীবনকে চোখ দেখতে পায়। কিন্তু এই চোখের মধ্যে যদি কুটো পড়ে, চোখ আসে কুটোকে দেখতে পায় না। এই চোখ সব দেখে, সব দেখতে পায়, কিন্তু চোখে যখন কুটো পড়ে, চোখ আসে কুটোকে খুঁজে বার করতে পারে না। তখন একটা মানুষের সাহায্যের প্রয়োজন হয়। দেখুন তো আমার চোখে কি পড়েছে, সামনের মানুষের সাহায্য গ্রহণ করতে হয়। একটা চোখের কুটো বার করবার জন্য যদি একটা মানুষের সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমার জীবন, আমার সংসার, আমার বিনির্মাণ বিচলন কেমন হবে, তার জন্য কোনো সাহায্যের প্রয়োজন নেই, কোনো পরামর্শের প্রয়োজন নেই, কোনো ব্যক্তির প্রয়োজন নেই, কারো উপদেশের প্রয়োজন নেই। আমার ধারণা, বিজ্ঞান এবং বিজ্ঞানী, শাস্ত্র এবং শাস্ত্রকার, এরা কেউ এই অবৈজ্ঞানিক বিষয়কে মানে না। কেমন সে বিষয়? শিক্ষাঙ্গনে দাঁড়িয়ে কথা বলছি, এই শিক্ষাঙ্গনে দাঁড়িয়ে কথা বলছি। এখন আমরা বয়স্ক শিক্ষাক্রম দেখছি, এখন আমরা স্কুল ছুট যারা তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। এখন আমরা মিড ডে মিল চালু করেছি, এখন আমরা অনেক রকমের ব্যবস্থা করছি স্কুলে যাতে কেউ ছেড়ে চলে না যায়, আবার যেন স্কুলে পড়াশোনা করে। ঠিক এইরকম ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব ভূমি এখন বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর। আমি সেখানে বহুবার গেছি। আমি যখন আজকে এই মঞ্চে আপনাদের সাথে সম্মিলিত হওয়ার জন্য আসছি, তখনই আমার কাছে ঢাকা থেকে ফোন আসলো, তখনই আগামী 7ই মার্চে দোল উৎসবে যাওয়ার আমন্ত্রণ। আগামী 27 তারিখে আমি বাংলাদেশের চট্টগ্রাম যাচ্ছি, আবার ফিরে আসবো। আবার আগামী 10ই ফেব্রুয়ারি আমি ঢাকা যাব, আবার ফিরে আসবো, আবার আমি পাবনা হিমায়তপুর যাব।
এইখান থেকে আমাকে ঢাকার যে সম্পাদক, মহানগর শাখার সম্পাদক আমাকে ফোন করে বললেন, আপনি কোথায় আছেন? আমি বললাম ডোমজুর উৎসবে গেছি। আমাকে বললেন যে আপনি আমাদের বাংলাদেশ হেমায়তপুর, ঢাকা মহানগর এবং চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে সবাইকে আমাদের আন্তরিক রাগানন্দিত জয়গৌর এবং শুভেচ্ছা জানাবেন। তার নাম প্রশান্ত নাথ। এইমাত্র আমাকে ফোন করলো যখন আমি আসছি। আমি আপনাদের তার পক্ষ থেকে, বাংলাদেশ সৎসঙ্গের পক্ষ থেকে আপনাদের সবাইকে সেই শুভেচ্ছা, ভালোবাসা জয়গুরু তার পক্ষ থেকে জানিয়ে দিলাম। সেই হিমায়তপুর, সেই পাবনা হিমায়তপুর, এখন তো ঝাঁ চকচকে আশ্রম, তখন সেই সময় বেড়ার ঘর, খড়ের ঘর একটু 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 করে নির্মাণযোগ্য শুরু হয়েছে। সেই সময়কালের কথা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আপনারা যারা বসে আছেন বয়স্কা মা, এইরকমই একজন মা ঠাকুরের কাছে তার শিষ্যা হয়ে তার সেবা করতেন প্রত্যেক মুহূর্তে, অনেকের মতন। তার নাম হচ্ছে সরোজিনী ঘোষ। লেখাপড়া জানেন না, একদম লেখাপড়া জানেন না। ঠাকুর হঠাৎ আলাপে সাডেন ওই সরোজিনী ঘোষ মাকে বলছেন, এই তুই লেখাপড়া করিস না কেন? আমি লেখাপড়া করবো কি? আমার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এখন কি লেখাপড়া করবো? এখন কি লেখাপড়া করার সময়? শেখা শেষ আছে নাকি? শ্রীরামকৃষ্ণ এই কথাটি বলেছিলেন, যতকাল বাঁচি ততকাল শিখি। শেখার কোনো শেষ নেই। একটা জানোয়ারের কাছ থেকে শেখা যায়, একটা পিঁপড়ের কাছ থেকে শেখা যায় কি শৃঙ্খলা, কি নিয়মানুবর্তিতা, কি অনুশীলন পর্ব একটা পিঁপড়ের শাড়ি থেকে শেখা যায়। আমাকে যদি লাইন দিয়ে যেতে হয়, ধাক্কাধাক্কি মারামারি হয়, পিঁপড়ের শাড়ির মধ্যে কোনো ধাক্কাধাক্কি মারামারি মিছিলে গন্ডগোল দেখবেন না। আমাদের মধ্যে গন্ডগোল হয়, আমরা শিক্ষিত মানুষ, আমাদের লাইন দিতে বললে আমরা গন্ডগোল করি। পিঁপড়ের শাড়ির মধ্যে কোনো গন্ডগোল বিশৃঙ্খলা দেখবে না। আমাদের জন্য পুলিশ লাগে, পিঁপড়ের সারিবদ্ধতার মধ্যে কোনো পুলিশ নেই, অটোমেটিক্যালি সারিবদ্ধভাবে হেঁটে যাচ্ছে। শেখার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই। যতকাল বাঁচি ততকাল শিখি। এই আমি টাটানগর গেছি, যে বাড়িতে গেছি সে বাড়িতে গিয়ে সেই ভদ্রলোক আমার খুব প্রিয়, আমি কেমন আছো? ভালো আছি। তার বউকে বললাম, তুমি কেমন আছো? ভালো আছি। ওর বাচ্চাটাকে বললাম, কিরে তুই কেমন আছিস? বাচ্চাটা আমার দিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে গম্ভীর হয়ে ঘরে চলে গেল। আমি ওকে বললাম, উত্তর দিলে না কেন? সে গম্ভীর আমাকে কি বললো জানেন? বললো, আমার বাবাকে তুমি বললে, আমার মাকে তুমি বললে, আমাকে তুমি বললে কেন? আমি হাত জোর করে বললাম, সরি প্লিজ, আমি ক্ষমা চাইছি, আমার অন্যায় হয়ে গেছে। তারপর থেকে আমি যত বাচ্চা ওদেরকে আপনি করে বলি। কেন অহং এমন একটা জিনিস, ছোট্ট শিশু হলে কি হবে, তার মধ্যে একটা আভিজাত্য ঐতিহ্য এবং অহংকার আছে। ও তার মর্যাদা এবং সম্মান চায়। সুতরাং মানুষকে সম্মান দিয়ে কথা বলার শেখাটা আমি শিখেছি ওই বাচ্চাটির কাছ থেকে। আমি বাচ্চাদের আপনি করে কথা বলি। ঠিক শেখার কোনো শেষ নেই। ঠাকুর সরোজিনী ঘোষকে বলছেন, তুই লেখাপড়া শিখবি না? আমাদের এখানে পঞ্চানন সরকার মাস্টারমশাই আছেন। এই পঞ্চানন সরকার, তিনি বাগেরহাট পিসি কলেজে ফিলসফির প্রফেসর ছিলেন। আমি 1975 পর্যন্ত ওনার সঙ্গে কাটিয়েছি। তারপর চলে গেছে, দেহতে আর নেই। হি ওয়াজ এ লিভিং লিজেন্ড। কি জানতেন না? একদিকে অ্যাস্ট্রোনমি, একদিকে অ্যাস্ট্রোলজি, একদিকে ম্যাথামেটিক্স, একদিকে ফিজিক্স, একদিকে ফিলসফি, কি না জানতেন। হি ওয়াজ এ লিভিং লিজেন্ড। সেই পঞ্চানন সরকারকে ঠাকুর বললেন যে, পঞ্চানন্দা আপনি সরোজিনীকে লেখাপড়া শেখাবেন, সরোজিনীকে লেখাপড়া শেখাবেন। আর সরোজিনী আশ্রমে দিনভর কাজ করার পর, এখন তো স্কুলে একটা টাইম আছে, কিন্তু ঠাকুরের স্কুলে নাম ছিল তপোবন বিদ্যালয়। এই তপোবন বিদ্যালয়ে কোনো সময় ছিল না, দিনে দুপুরে রাত্রে সকালে বিভিন্ন সময় ক্লাস হতো। আর ক্লাস ঘর ছিল না এরকম, মাঠের মধ্যে গাছের গায়ে ব্ল্যাকবোর্ড দিয়ে ক্লাস হতো, মাঠের মধ্যে সব বসে ক্লাস করতেন। সেই ক্লাসে সরোজিনী ঘোষকে অঙ্ক শেখাচ্ছেন অধ্যাপক পঞ্চানন সরকার। যখন শেখেন, যখন বোঝেন। তারপরে যখন পরের দিন জিজ্ঞেস করতেন, সরোজিনী তোমাকে যে আমি জ্যামিতির লম্ব শিখিয়েছি তোমার মনে আছে? বলো, দেখুন মাস্টারমশাই, আপনি যখন শেখান, যখন আপনি আমাদেরকে বোঝান, ততক্ষণ মনে থাকে। তারপরে কি? তারপরে গিয়ে সংসারের কাজ, আশ্রমের কাজ, নানান রকমের কাজ। আর যখন আমি সময় পাই, বিছনায় গিয়ে রাত্রিবেলা শুই, তখন আর বেশিক্ষণ লম্বা হয়ে থাকতে পারে না। বিছনা পেলে ফট করে কাজ হয়ে শুয়ে পড়ে গেল। আমি ওকে ক্রমাগত জ্যামিতির লম্ব বলতে দেখছি, আমাকে বলতে চলার সাথী। ঠাকুরের বাণী গ্রন্থ, বইটির নাম হচ্ছে চলার সাথী। ওর মধ্যে কি বাণী আছে? বুঝাইবার পথ। ওর মধ্যে একটা বাণী আছে,
বুঝাইবার পথ। আমি যে প্লেনে আছি, আমি যে স্টেজে আছি, আমি যদি এইখান থেকে আরেকজনকে বোঝাতে যাই, ভুল হয়ে যাবে, একদম ভুল হয়ে যাবে। যাকে বোঝাতে চাইছি তার স্তরে নেমে এসে তার মতন করে আমাকে সেইটি বোঝাতে হবে, তবে সে বুঝতে পারবে। একটি মা তার ছেলেকে বারণ করতেন, এরকম করো না, এক্ষুনি ও চোখ বড় বড় করছিল, ছেলেকে লাফালাফি করছিল, এই যে বসে আছে আমার সামনে, এরকম বড় বড় চোখ করেছে, চোখ করে বলছেন লাফালাফি করো না। এই মাত্র এই কিছুক্ষণ আগে আমি কথা বলতে বলতে দেখলাম। সুতরাং এই যে আমরা ছেলেপুলেকে শাসন করি, শাসন যখন শোনে না তখন হাত পিঠের ওপরে, গালের ওপরে চড়তে থাকে। শ্রী ঠাকুর পরিষ্কার বলছেন, তুই ওকে মারতেছিস কেন? কথা শুনছে না, তুই তো চাস ও তোর কথা শুনুক। হ্যাঁ, তোর শাসন কি জন্য? ওকে সংশোধন করার জন্য। হ্যাঁ, তা মারলে কি সংশোধন হবে? বকলে কি সংশোধন হবে? ও কেন করছে, কি জন্য করছে, কি কারণে করছে, কি উদ্দেশ্যে করছে, এই কজ আর রিজন এটা যদি বুঝতে, ধরতে, অনুভব করতে না পারি, তাহলে ওর স্তরে আমি নেমে যেতে পারবো না। ওর মতন করে ওকে বোঝাতে হবে। মানুষের জীবনে দুটো জিনিস আছে, কি? জানোয়ারের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। কি? ইমোশন অ্যান্ড সেন্টিমেন্ট। এই দুটো জিনিস আছে, ইমোশন এবং সেন্টিমেন্ট। এই দুটো জিনিস জানোয়ারের মধ্যেও আছে। একটা রাস্তার কুকুরকে এক্ষুনি একটা রাস্তার কুকুরকে এরকম করে পিঠে হাত ঘুরিয়ে গায়ে ঘুরিয়ে দিন, ও সুরসুর করে লেজ নাচেন, তা আপনার কাছে আসবে। ওর সেন্টিমেন্ট বুঝিয়ে দেবে এই লোকটা আমাকে ভালোবাসছে। একটা গরুর গলায় এরকম করে কিছুক্ষণ হাত দিন, গরু গলাটা বাড়িয়ে দেবে। একটা ইতর নিকৃষ্ট জানোয়ার, ও বুঝতে পারবে এই লোকটা আমাকে আদর করছে। একটা কুকুরকে ঢিল মারুন, ঠিক করে তাকিয়ে গিয়ে আপনার থেকে বারবার তাকাবে আর লেজ গুটিয়ে পালাবে, বিরক্ত হবে। ওর সেন্টিমেন্টও যেমন আছে, ওর ইমোশনও তেমন আছে। মানুষেরও আছে, মানুষেরও আছে। মানুষের ইমোশন এবং সেন্টিমেন্ট আছে, কিন্তু আমি ওই ইমোশন এবং সেন্টিমেন্টকে বুঝতে পারি না। শ্রী ঠাকুর বলছেন, মায়েদের কাছে এইটি হচ্ছে ব্রহ্মাস্ত্র। আপনারা মহাভারত পড়েছেন, দ্রৌপদীর 5টি ছেলে যখন ঘুমোচ্ছে, তখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা কি ছুঁড়েছিল জানেন? ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্র যখন ছুঁড়েছিল, অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে তখন পরীক্ষিত। এই পরীক্ষিতকে নিধন করার জন্য অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র উত্তরার গর্ভে গিয়ে আঘাত করাতে একমাত্র শ্রীকৃষ্ণ পুরুষোত্তমের কৃপা, করুণা, দয়া এবং দাক্ষিণ্যে ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল বলে তার নাম পরীক্ষিত। অশ্বত্থামা ওই ব্রহ্মাস্ত্রটি প্রয়োগ করেছিলেন। মায়েদের হাতেও একটা ব্রহ্মাস্ত্র আছে, সেটা কি জানেন? ইমোশন এবং সেন্টিমেন্ট। শুধু মারলে ছেলে মানুষ হয় না। আমি একটা পাপ করেছি, একটা অন্যায় করেছি, 2-4টে মারলেন, আমি বুঝলাম এই পাপের জন্য এতগুলো কিল, এতগুলো চর, এতগুলো কানমলা, এতগুলো ধমক। আর এর চেয়ে যদি বেশি অন্যায় করি, বেশি ভুল করি, বেশি পাপ করি, এর ডবল হবে, এর চেয়ে বেশি ওটা ট্রিপল হবে। সুতরাং ছেলে, মেয়ে, সন্তান ঘ্যাঁচড়া হয়ে যায়, ঘ্যাঁচড়া হয়ে যায়, বুড়া আঙুল দেখিয়ে দেয়। শেষকালে বলেন, আমি তোকে মা বলে মানি না, কি করবি? আমার ছেলে যদি আমাকে বলে, এই আমি না তোকে বাপ বলে মানি না, আমি কি করতে পারি বলুন? আমাকে যদি এক্ষুনি বলে, আমি ডোমজুর থানায় গিয়ে কমপ্লেন লজ করতে পারি, পুলিশের সাহায্য নিয়ে ছেলেকে আমি লকআপে ঢুকিয়ে দিতে পারি। আর কি করতে পারি? এর বেশি ক্ষমতা আমার নেই। কিন্তু আমি ওকে এটা করতে পারি না। আমি ওকে এটা করতে পারি না। কেন পারি না? আমি ওর সেন্টিমেন্ট বুঝতে পারি না, আমি ওর ইমোশন বুঝতে পারি না। তার মানে এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। এই স্কুল থেকে যখন বছর শেষে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পাবো, আমি তখন এই ক্লাসে পাশ করলাম, এই ক্লাসে পাশ করলাম। আমি একটি পুরুষ, আমি যখন বিয়ে করলাম, আমি যখন বাবা হলাম, আমাকে সার্টিফিকেট কে দেবে? আমি বাবা। কুকুর বাবা হচ্ছে, গরু বাবা হচ্ছে, ছাগল, ভেড়া, পাঠা বাবা হচ্ছে, আমিও বাবা হচ্ছি। একই বাবা? গরু বাবা, কুকুর বাবা, ছাগল বাবা, প্রলয় মজুমদার বাবা একই বাবা? তাহলে বাবা হওয়া একটা কোয়ালিফিকেশন, মা হওয়া একটা কোয়ালিফিকেশন। এই বাবা কি করে হতে হয়, মা কি করে হতে হয়, এই সার্টিফিকেট আমাকে কে দেবে? চোখে কুটো পড়ে গেছে। আজকে আমরা কেলেঙ্কারি দেখছি, টিভি খুললে পরেই দেখবেন এখানে এত লক্ষ, ওখানে অত লক্ষ, সেখানে এত লক্ষ।
আর পলিটিক্যাল পার্টি ওর দোষ দিচ্ছে, ও তার দোষ ঝাঁকাচ্ছে, প্রত্যেকেই ঝাঁকাচ্ছে। কিন্তু এই ঝাঁকুনিতে আমরা অর্থ কেলেঙ্কারি, চাকরি কেলেঙ্কারি, দুর্নীতি কেলেঙ্কারি অনেক কিছু দেখছি। মানুষ যে কেলেঙ্কারি হয়ে যাচ্ছে, মানুষের জনন কেলেঙ্কারি হয়ে যাচ্ছে, মানুষের বিবাহ কেলেঙ্কারি হয়ে যাচ্ছে, মানুষের পৃথিবীতে আগমন অবতরণ কেলেঙ্কারি হয়ে যাচ্ছে, সেই দিকে আমাদের চোখ যাচ্ছে না। আজকে যেই ডোমজুর আমার সতীর্থায় উৎসব করছেন, এখানে কোনো নিউজ চ্যানেল আসবে না, কোনো নিউজ চ্যানেল, কোনো পেপারস, কোনো প্রেস এখানে অ্যাটেন্ড করবে না। আপনি খবর দিন, প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়াকে খবর দিন, কেউ এ থেকে কভারেজ করতে আসবে না। এখানে যদি কেলেঙ্কারি হয়, ধর্ষণ হয়, এখনই দেখবেন অভিযান লেগে যাবে, পরপর সব চ্যানেল হাজির হয়ে যাবে। এখানে খুন হয়েছে, এখানে ধর্ষণ হয়েছে, এখানে ডাকাতি হয়েছে, সব হাজির হয়ে যাবে, এগুলো খবর। কিন্তু কি করে মানুষ নির্মাণ হয়, কি করে জীবন বিচরণ হয়, বিনির্মাণ হয়, এগুলো আমাদের কাছে খবর নয়। এই ইউলো জার্নালিজম মানুষকে ক্রমান্বয়ে ধীরে ধীরে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার কথা বলছি না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমি গত 29শে ডিসেম্বর রামকৃষ্ণ মিশনের গোলপার্ক কালচারাল ইনস্টিটিউশনে ছিলাম। স্বামী সুপর্ণানন্দ মহারাজ ছিলেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছিলেন, আমি ছিলাম এই কালচারাল ইনস্টিটিউশনে। সেখানে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখালো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা রিপোর্ট দেখালো। কি দেখালো জানেন? যেখানে রাজনৈতিক হিংসা খুব প্রবল, সেই অঞ্চলে পারিবারিক হিংসাও প্রবল। আর যেখানে পারিবারিক হিংসা খুব প্রবল, সেখানে রাজনৈতিক হিংসাও প্রবল। এই কথাটি এখন এই গত 29শে ডিসেম্বর আমি দেখলাম জায়ান্ট স্ক্রিনে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট আমি দেখলাম। ঠিক এই কথাটি আমরা যার শ্রীপাদপদ্মে সমবেত হয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি ওই পাবনা হিমায়তপুরে আবির্ভূত দেওঘরের লীলাভূমি থেকে উচ্চারণ করছেন। দোজ আর অল হাইলি ইন্টেলেকচুয়াল জায়ান্ট বিদ্বজ্জনের কাছে তিনি উচ্চারণ করছেন, তোমার মানে আমার, প্রত্যেক একক অস্তিত্ব, ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত সদাচার, ব্যক্তিগত আচার আচরণ যত বিচ্যুত হবে, ব্যত্যয়দুষ্ট হবে, তোমারই একার আচরণ যত বিচ্যুত এবং ব্যতিক্রম দুষ্ট হবে, আস্তে আস্তে সমাজ জীবনকে প্রভাবিত করবে, আস্তে আস্তে বৃহত্তর জনজীবনকে প্রভাবিত করবে, আস্তে আস্তে আবহাওয়াকে পরিবর্তন করবে। আমাদের ভূগর্ভের যে কন্টিনেন্টাল প্লেট, এটার মধ্যে বিশৃঙ্খলতা নিয়ে আসবে, ইন্টিগ্রেশন ভেঙে দেবে, এবং একটা সময় আসবে প্রাকৃতিক বিপর্যয়। আপনারা টিভি খুলেছেন, কিছুদিন আগে, দুদিন আগে টিভি দেখেছেন যোশীমঠ, উত্তরাখণ্ডের যোশীমঠ, কতগুলো বাড়িতে, 600-র ওপরে বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ভারতবর্ষের ভূবিজ্ঞানী যারা, তারা গবেষণা করে তদন্ত করে বলে দিলেন, এই উত্তরাখণ্ডের কিছুদিন আগে কেদারে ধস নামলো, সামনে তুষারপাতের আশঙ্কা করছে। ওরা বলল যোশীমঠ টিকবে কিনা সন্দেহ। কেন? বেআইনি নির্মাণ হয়েছে, মানুষ প্রকৃতির উপর অত্যাচার করেছে, মানুষ ভূগর্ভ থেকে একটার পর একটা হাই রাইজ ফ্ল্যাট হচ্ছে, সাবমার্সিবল পাম্প দিয়ে আমরা জলকে টেনে বার করে নিয়ে আসছি মাটির স্তর থেকে। কি হচ্ছে? এই মাটির স্তর থেকে জলকে টেনে বার করে ওপরে নিয়ে যাচ্ছি, কন্টিনেন্টাল প্লেটের ইন্টিগ্রেশন নষ্ট হয়ে যাচ্ছে, ভূগর্ভের সমন্বয়টা হারিয়ে যাচ্ছে। কে করছে? আমি করছি। আমারই মতন দুহাত, দুপা, দুচোখ, দু কানওয়ালা একটা মানুষ, আমার মেধা, আমার বুদ্ধি, আমার বিদ্যা, আমার প্রাযুক্তিক প্রাচুর্যকে প্রয়োগ করে আমি জলকে টেনে নিয়ে আসছি। আমাকে লেখাপড়া শিখিয়েছে কি আমার বাবা? আর আমি এই বিদ্যা এই স্কুল থেকে পাইনি। এই স্কুলে আমার মতন ছেলে ভর্তি হবে, কিন্তু ওই বিদ্যা অর্জন করতে গেলে পরে অনেক নামি দামি স্কুল থেকে অর্জন করতে হবে। আর এই বিদ্যা, বুদ্ধি, মেধা এবং ধী দিয়ে আমি আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার দেশ, আমার জাতি, একে সুরক্ষা করছি না ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছি। সিদ্ধান্ত তো আমাকে গ্রহণ করতে হবে। ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিক প্রয়োজনীয়তা কোথায়? বইটির নাম হচ্ছে আচারচর্যা, 2টি খণ্ড। এই 2টি খণ্ডের মধ্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পরিষ্কার ভাষায় বলছেন, যা খুশি তাই করবে তুমি, যা খুশি তাই করবে তুমি, তা কিন্তু চলবে না।
ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। এখন পরিষ্কার বুঝতে পারছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিক, অপরিহার্য এবং অনিবার্য আমার জীবনে কতখানি প্রয়োজন। I am not salesman of শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমি সৎসঙ্গের হকারি করতে আসিনি, আমি ঠাকুর অনুকূল চন্দ্রের দালালি করতে আসিনি, আমি ঠাকুর অনুকূল চন্দ্রের ফেরিওয়ালা হয়ে ঠাকুরকে বিক্রি করতে আসিনি। আমি সত্য উদ্ঘাটন করতে এসেছি, পরিস্থিতি বর্ণন করতে এসেছি। আজকালকার যে সিচুয়েশন, সিনারিও, যে ফেনোমেনন আমি আপনাদের কাছে প্রকাশ্যে তুলে ধরছি, সিদ্ধান্ত আমার। আমি কি করব কি করব না সে সিদ্ধান্ত আমার। সেই সিদ্ধান্ত ঠাকুর অনুকূল চন্দ্র, পঞ্চানন সরকার, দ্য লিভিং লিজেন্ড, তাকে তিনি বলছেন এটা আপনার দোষ, ওকে আপনি জ্যামিতির লম্ব বোঝাতে পারছেন না। আমরা বুঝতে পারি না, বিদ্যা হলেই সব বোঝানো সম্ভব নয়। বিদ্যা কথাটাকে ঠাকুর ভাগ করে দিয়েছে। আমরা জানি ঠাকুর অনুকূল চন্দ্রের 4খানা ডিকশনারি আছে। সেই ডিকশনারি সব বাংলা নিয়ে ঠাকুর যে শব্দগুলো ব্যবহার করেছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে শব্দগুলো প্রয়োগ করেছেন, তাকে বিশ্লেষণ করবার জন্য 4খানা ডিকশনারি হয়েছে। একটার নাম ধাতু দীপনী, একটার নাম ধাতু কৌমুদী, একটার নাম বাগর্থ দীপিকা, আর একটার নাম শব্দ রত্নঘোষ। এই 4টে ডিকশনারি শুধু অনলি ফর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শব্দকে বিশ্লেষণ করবার জন্য। আমরা জানি প্রাচ্যে ভারতবর্ষে আমার এই মুহূর্ত পর্যন্ত, এই 8ই জানুয়ারি 2023 পর্যন্ত আমার জানা নেই ভারতবর্ষের কোনো মানুষের জন্য 4খানা ডিকশনারি তৈরি হয়েছে তার শব্দকে বিশ্লেষণ করবার জন্য। হ্যাঁ, বিদেশে জানি, পাশ্চাত্য দেশে জানি, হোমার, উইলিয়াম শেক্সপিয়ার, এলফিনস্টোন, এরকম কয়েকজন মানুষ তাদের শব্দ ব্যাখ্যা করার জন্য, বিশ্লেষণ করবার জন্য কিছু ডিকশনারি তৈরি হয়েছে। প্রাচ্যে ভারতবর্ষে আমার জানা নেই। বিদ্যা থাকলেই হয় না। ঠাকুর অনুকূল চন্দ্র বলছে বিদ্যা মানে কি জানো? বিদ্যমানতা, হাউ টু এক্সিস্ট, আমি কি করে থাকবো, হাউ টু এক্সিস্ট, আমি কি করে বাঁচবো, হাউ টু লিভ, আমি কি করে বাঁচবো, হাউ টু এক্সিস্ট, আমি কি করে আমার অস্তিত্বকে বজায় রাখবো। এর নাম বিদ্যা। শুধু একগুচ্ছ শব্দ মাথার মধ্যে রাখলেই বিদ্যা হয় না। পঞ্চানন সরকারকে ঠাকুর অনুকূল চন্দ্র বোঝাচ্ছেন এটা আপনার দোষ। আপনি একটা কাজ করুন, একটা ব্ল্যাকবোর্ড, একটা চক নিয়ে আসুন, নিয়ে এসে গাছের গায়ে লাগিয়ে দিলেন। সরজনীকে ডাক দিয়ে নিয়ে আসুন। সরজনী এসে একটু মোটাসোটা চেহারা, তিনি এসে ওখানে ধূপ করে বসলেন। ঠাকুর ঝুঁকে বলছেন তুই নাকি লম্ব বুঝতে পারিস না? হ্যাঁ, কি করে বুঝবো বলুন? ওই আমাকে ওরকম করে জ্যামিতির মতন ব্ল্যাকবোর্ডের স্যার বুঝিয়ে দেয়, আমি পড়ি, বাড়িতে গিয়ে বিছনা পেলে কাত হয়ে শুয়ে পড়ি, লম্বা হয়ে থাকতে পারি না, কাত হয়ে যায়, কী করে লম্ব বুঝবো? ঠাকুর অনেকক্ষণ চুপ করে থেকে কি অদ্ভুত, তিনি বলছেন বাটনা বাটতে পারিস? বলে হ্যাঁ, আরে মেয়ে মানুষ, সংসার করি, আশ্রমে কাজ করি, বাটনা বাটতে পারবো না? বাটনা তো রোজ বাটতে হয় দুবেলা। দেখুন না আঙুলগুলো কেরম হয়ে গেছে। এখন অবশ্য মায়েরা বাটনা বাটে না, এই ম্যানিকিওর প্যাডিকিওর করে তো, ওখানে আর বাটনা বাটে না। টিস করে চাপিয়ে দিল, ঘুর করে ঘুরলো, ফাট করে নেমে গেল, বাটি থেকে উপুট করে দিল, বাটনা বাটা উঠে গেছে। এখন আর আমাদের এই সোডা, রিঠে এইসব দিয়ে কাছাকাছি এখন আর নেই। মেশিনে জাম্প করে দিলাম, ট্রেক করলাম, ঘুরলো, ড্রাই হলো, মেশিন থেকে বেরিয়ে গেল, একদম ইস্ত্রি মারলাম, পরে চলে গেল। এখন অনেক সুবিধা হয়ে গেছে, এখন আর ওসব নেই। সুতরাং বাটনা বাটতে বাটতে দেখুন না আঙুলের চেহারা কী হয়েছে। ঠাকুর ওটা দেখার পরে পঞ্চানন সরকারকে বলছেন ও তো বাটনা বাটতে পারে, আপনি লম্ব বোঝাতে পারলেন না। আরে বাটনা বাটার সঙ্গে লম্বের কী সম্পর্ক? শিলনোড়ার সঙ্গে লম্বের কী সম্পর্ক? ঠাকুর প্রতি সম্পর্ক আছে। জানেন পঞ্চাননদা, জগৎ এবং জীবন বিচ্ছিন্ন নয়। এই জগৎ এবং জীবন একটা অচ্ছিন্ন পরম্পরা, একে দেখার মতন চোখ চাই। আমাদের আর্য ঋষিরা কি বলেছিলেন জানেন? দেখাটা দুরকম, দেখাটা দু রকম। আমার মায়েরা বসে আছেন, ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন পুরুষ মানুষ দুজনের কাছে মিথ্যে কথা বললেও গোপন রাখতে পারে না। কে জানেন? একটা হচ্ছে গর্ভধারিণী, আরেকটি হচ্ছে সহধর্মিণী। সে এক বাড়িতে জন্মেছে, বড় হয়েছে, মানুষ হয়েছে, আর আরেকজনের কাছে জীবনকে নিবেদন এবং সমর্পণ করেছে। এর কাছে লুকোনো যায় না, এর কাছে ফাঁকি দেওয়া যায় না, এর কাছে মিথ্যে কথা বলা যায়, গোপন করা যায়, কিন্তু একটা সময় ধরা পড়ে যায়। ইহ জীবনের সমস্ত তুমি যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম।
আমার সমস্ত জীবন মন প্রাণ আমি তোমার কাছে সমর্পণ করে তোমাকে অস্তিত্ব অবলম্বন আশ্রয় বলে আমি তোমাকে আমার জীবনে স্বীকার করেছি। তোমার 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 কুল বংশ তার স্মারককে আমার গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ করে বড় করে তুলেছি। আমার কাছে গোপন করা যায় না। আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার সহধর্মিনী। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পরিষ্কার ভাষায় বলতেন, স্ত্রীকে জানো, বউকে জানো, চিন্ময়ী মা। এই বউ এই স্ত্রী হচ্ছে তোমার জীবনের চিন্ময়ী মা। যদি ঘরে সুখ শান্তি বজায় রাখতে চাও তাহলে স্ত্রীকে যত্ন করো, স্ত্রীকে সন্তুষ্ট রাখো, সে তোমার আদ্যা শক্তি, সে তোমাকে শক্তি প্রেরণ করবে। এই দুজনের কাছে গোপন করা যায় না, এই দুজনের কাছে মিথ্যে বলা যায় না। ধরা পড়ে যায়, মিথ্যে বলা যায় কিন্তু আড়াল করে রাখা যায় না। ঠিক এইরকম ওই আদ্যা শক্তি সরোজিনী ওখানে বসে আছেন। এই বিদ্যা মানে বিদ্যমানতা, হাউ টু এক্সিস্ট, হাউ টু লিভ। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন জগৎ এবং জীবনের সম্পর্ক অচ্ছিন্ন অচ্ছেদ্য, পরস্পরের সঙ্গে কোরিলেটেড। একটা শিল নোড়া নিয়ে আসতে বলল। পঞ্চানন সরকার আনন্দবাজার থেকে একটা শিলা নোড়া নিয়ে আসলো। সরোজিনীর দিকে তাকিয়ে বলছে, সরোজিনী তুই তো বাটনা বাটতে পারিস? বলে হ্যাঁ, বাটনা বাট। এরকম করে নোড়াটা শিলের ওপরে দিয়ে ঘষতে ঘষতে নোড়াটা খাড়া করে এরকম করে করে মশলাটা কাচিয়ে নিচ্ছে। যে নোড়াটা শিলের ওপরে খাড়া করেছেন ঠাকুর বলছেন থাম, ওই রকম করে রাখ। ঠাকুর বেঞ্চের দিকে উঠে পঞ্চানন সরকারের কাছে গিয়ে বলছে, এবার লম্ব বুঝিয়ে দিই। কি করে বোঝাবো? কেন? শিল একটা সরল রেখা, তারপরে নোড়া আর একটা সরল রেখা, দুদিকে যে কোণ উৎপন্ন হলো, বোঝাতে পারবেন না? পঞ্চানন সরকার বুঝিয়ে দিল। বোঝানোর পরেই শ্রী ঠাকুর সরোজিনীর দিকে তাকিয়ে বলছে, ক্যারে সরোজিনী, এখন কি লম্ব কাঠ হয়ে যাবে না লম্বাই থাকবে? বলে কি বলেন? শিল আর নোড়া হাতে পড়লে বাটনা বাটতে গেলেই লম্ব খাড়া হয়ে যাবে, মাথাও সেট করে যাবে। এ আজ জীবনে কোনোদিন আমার ভুল হবে না। ঠাকুর বললেন, দেখলেন শিক্ষা কত সহজ, এক মুহূর্তে বুঝিয়ে দেওয়া সম্ভবপর হয়। দেখলেন শিক্ষা কত সহজ। ওর জীবনের সঙ্গে, আচরণের সঙ্গে, বাণীর সঙ্গে কোনো পার্থক্য নেই। চলার সাথীর মধ্যে বললেন বুঝাইবার পথ, কেমন করে বুঝাতে হয়। মার চারটি ছেলে, সন্তোষ, সুরেশ, খোকন, আরেকজনের নাম ভুলে গেছে। তার নাম হচ্ছে কালীষষ্ঠী, ভালো নাম হচ্ছে সুভাষিনী রায়। ঠাকুর কালীষষ্ঠী বলে ডাকতেন। তার এই এতগুলো ছেলের মধ্যে একটি ছেলে সুরেশ, তার মাথায় একটু গরম, খারাপ। দেখবেন আপনারা লক্ষ্য করে দেখবেন, আমার কথা বিশ্বাস করতে হবে না। বাবা মায়ের দু চারটি ছেলেপুলে থাকলে পরে যে শক্তপোক্ত করিতকর্মা ডাকাবুকো, বাবা তার দিকে, মা তার দিকে বেশি ধ্যান দেয় না। বাবা মার নজর কার দিকে জানেন? যে ছেলে একটু দুর্বল, একটু ক্ষীণ, একটু কম শক্তি সম্পন্ন, একটু নড়বড়ে, বাবা মার ধ্যান নজর টান ওই দুর্বল কমজোরি সন্তানের দিকে বেশি। আর যে ডাকাবুকো শক্তপোক্ত, বাপ মার চাপ তার উপরে বেশি। ওকে একটু দে না, ওকে একটু দেখ না, ওর জন্য একটু কর না, সবসময় বাপ মা ওই দিকে বেশি টান দিয়ে যায়। আর যে একটু নড়বড়ে তাকে সবসময় পেলা দিয়ে ঠিক করে রাখে। ঠাকুর অনুকূল চন্দ্র সবসময় বলতেন এই বোধ, এই বিদ্যমানতা, এই অবজারভেশন কেমন করে বাবা এবং মার মধ্যে আসবে? আসে না, সচরাচর আসে না। ওই যে ছেলেটি একটু মাথা গন্ডগোল, ছেলেটি যে একটু পাগলাটে টাইপের, যেখানে সেখানে যেসব কথা বলে ফেলে, সবসময় মাথা গরম হয়ে থাকে, একে কি করে ম্যানিপুলেট করা যায়, অ্যাডজাস্ট করা যায়, অ্যাকুমুলেট করা যায়, এই মেধা, এই বিদ্যা, এই ধী সব বাবা সব মার মধ্যে থাকে না। সরোজিনী, সুভাষিনী, কালীষষ্ঠী, যে তার বাড়িতে প্রচুর আম গাছ, আম পাড়া হয়েছে। আম পাড়ার পর আজীবন সৎসঙ্গ আশ্রমে মানুষ হয়েছে। ঠাকুর সবাইকে শিখিয়েছেন একা একা কিছু খেতে হয় না, একা একা কিছু খেতে হয় না। কিছু খেতে গেলে পারিপার্শ্বিক সবাইকে দিয়ে খেতে হয়। অল্প হোক তোমার ভাগ্যে, কিন্তু সবাইকে দিয়ে খেতে হয়, একা একা কিছু খেতে হয় না। কালীষষ্ঠীর শিক্ষায় শিক্ষিত হয়ে ওই আম পাড়া হয়েছে, তার মেজো ছেলে সুরেশকে বলছে, সুরেশ এই যে আম বস্তা করে বাঁধা হচ্ছে, আশ্রমে যত লোক আছে, গুরু ভাই আছে, সব বাড়ি বাড়ি একটু করে আম দিয়ে দাও। সুরেশের মাথা গরম, মার বলার যে ধরন,
যে রিপ্রেজেন্টেশন, মোড অফ টিউন, মোড অফ টোন, মোড অফ ভলিউম সুরেশের মাথায় ক্লিক করেছে। সুরেশ রেগে গেছে। মার বলার ধরনটাই এমন, মার বলার রকমটাই এমন, ফট করে রেগে গেছে। রেগে গিয়ে বলছে আমাদের গাছ লোকজন আমরা ঠিক করেছি, পাচ্ছি আমি, দেখছি আমি, ওই পারিপার্শ্বিক আমি বুঝি না। হ্যাঁ বুঝিস না মানে? মাতৃত্বের অহংকার, পিতৃত্বের অহংকার আমাদের থাকেই। আমি বলছি মা হয়েছে করবি, ব্যাস একটা দুটো কথাতে সুরেশের মাথা গরম, প্রচন্ড গরম। রেগে গিয়ে সুরেশ বলে থাকলো তোমার নাম পড়ে। আমি নিকুচি করে জামা দ্বারা হবে না বলে হনন করে বেরিয়ে চলে গেল। দেখবেন যে ছেলে কমজোরি, দুর্বল, মাথা গরম, রাগী, বাপ মা তাকে ধমক করলে পরেও দুশ্চিন্তা, টান, অনুসন্ধিৎসা সেই দিকে সবসময় ছুটতে থাকে। স্নেহ কখনো ভালো চিন্তা করে না। ধরুন আমি প্রত্যেক দিন রাত্রি 9টায় বাড়ি ফিরি, প্রত্যেক দিন রাত্রি 10টায় বাড়ি ফিরি। আজকের দিন আমি কোনো কারণে 9টা, 10টা, 11টা, 12টা বেজে যাচ্ছে। আমাকে যারা ভালোবাসে তারা কেউ ভাববে না ভালোই আছে, ঘর বার করতে করতে ভাববে কোনো দুর্ঘটনা ঘটলো না তো, কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো, কোনো অকল্যাণ হলো না তো, কিছু ঘটে যায়নি তো, দুশ্চিন্তা করে। আমাদের স্নেহ, আমাদের মায়া, আমাদের মমতা সবসময় নিচের দিকে যায়, ওপরের দিকে নিতে পারে না। এই টান, এটা প্যাশনেট ক্রেভিং সবসময় স্নেহ নিচের দিকে নিয়ে যায়, ওপরের দিকে নিয়ে যেতে পারে না। ঠিক কালষষ্ঠী মার মনে হচ্ছে ছেলেটা বেরিয়ে গেল রাগ করে। এই কাছেই দারোয়া নদী, যদিও জল নেই, বালি, লম্বা ব্রিজ, যদি ব্রিজের উপরে উঠে মাথা গরম করে লাফ দেয় তাহলে তো গেল। এই সামনেই যশোরী রেল স্টেশন থেকে বৈদ্যনাথ ধাম পর্যন্ত একটা রেল যাতায়াত করে, ট্রেন যাতায়াত করে, যদি রাগ করে গলা দিয়ে দেয় রেল লাইনে তাহলে তো গেল। এই ভাবতে ভাবতে অস্থির, উদ্বিগ্ন, উৎকণ্ঠা ভুগতে সে ছুটতে ঠাকুরের কাছে আসছে। ঠাকুর ওখানে বসে আছেন, ঠাকুরের কাছে কালীষষ্ঠী ছুটতে আসছেন। ঠাকুর এখানে বসে কালীষষ্ঠীকে দেখেই বলছেন, চালা তোর হাঁটা দেখে মনে হচ্ছে একটা বড় মাপের আকাম বাঁধায় আইছিস তুই। কালীষষ্ঠী বলছে হ্যাঁ, আকাম মানে বড় আকাম। ঠাকুরের বাণী দেখুন, চলা বলাই বলে দেয় কেমন মানুষ কি বা চায়। মানুষ এক্সিবিট করে নিজের হাব ভাব ভঙ্গি, হাত নাড়া, পা নাড়া, তাকানো, কথা বলা, এসব দেখে মানুষ বুঝতে পারে। ঠাকুর বাণী দিয়ে বলছেন চলা বলাই বলে দেয় কেমন মানুষ কি বা চায়। ঠাকুরের বাণী কত সুন্দর। ওই কালীষষ্ঠীকে আসতে দেখে বলছেন তোর হাঁটা দেখে মনে হচ্ছে একটা বড় মাপের আকাম বাজায় আছে। আকাম মানে বলে আকাম, ঢিপ করে বসে প্রণাম করে সব কথা খুলে বলবে। ঠাকুর তাকাচ্ছেন, তাকাতে দেখছেন সুরেশ আশ্রমের ওই পাড় দিয়ে ওই দিক দিয়ে হেঁটে চলে যাচ্ছে। ঠাকুর এখানে বসে, যে ছেলে মাথা গরম করে চলে গেছে তাকে ডাক দিয়ে বলছে এই সুরেশ। তাকালো, একটু সুরেশ ঠাকুরের কাছে আসে। কি অসাধারণ ইমোশনাল এবং সেন্টিমেন্টাল ট্রিটমেন্ট, বিং এ ফাদার, বিং এ প্যারেন্টস, কি অসাধারণ ট্রিটমেন্ট। ঠাকুর একটা বাণী দিয়ে বলছেন, বইটির নাম অনুশ্রুতি। এই অনুশ্রুতি বাণী গ্রন্থের মধ্যে একটি ছোট্ট বাণী দিয়ে বলছেন চটা দেখলেই মিষ্টি বলো। আমরা তা করি না। চটা দেখলেই মিষ্টি বলো। আমরা চটা দেখলে আরো চড়ে যাই। কি বললেন এগিয়ে যাই, আরো এগিয়ে যাই। কি বললেন এরকম করে এগিয়ে যাই। আর ঠাকুরের বাণী হচ্ছে চটা দেখলেই মিষ্টি বলো, হৃদ্য দীপন স্বরে। চটা দেখলেই মিষ্টি বলো, হৃদ্য দীপন স্বরে। এই ব্যবহার চটা লোকের উপকারী করে। তার পরের লাইনে বলছেন তিক্ত ব্যবহার রুচ্চ করো, যেমন তর সুক্ত। তিক্ত ব্যবহার রুচ্চ করো, যেমন তর সুক্ত। এতে ফল ভালোই ফলে, ঝিনুকে যেমন মুক্ত। এই বাণীর সঙ্গে জীবনটাকে অসাধারণ সাজুজ্য এবং সম্মিলিত। সুরেশ যেই আসলো কাছে, ঠাকুর কিন্তু একবারও জিজ্ঞেস করলেন না মার সঙ্গে ঝগড়া করেছি, রমুক করেছি, তো একবারও গেলেন না এই পথে। ঠাকুর সঙ্গে সঙ্গে সুরেশের দিকে তাকালেন, তাকিয়ে বললেন সুরেশ, আগে তোর
তোর পাবনার কথা মনে আছে? বলে হ্যাঁ। মনে থাকবে না? মনে আছে। তোর পাবনার ওই আমাদের যে আশ্রমের সামনে দিয়ে পদ্মা বয়ে যেত, পদ্মার কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। তুই পদ্মায় স্টিমার চলা দেখেছিস? হ্যাঁ দেখেছি। খুব জোরে জোরে বলতেন, রেগে আছে তো, খুব জোরে জোরে। হ্যাঁ দেখেছি। স্টিমারের ভোঁ দিত, ভোঁ। তুই স্টিমারের ভোঁ শুনেছিস? হ্যাঁ শুনেছি। খুব জোরে জোরে বলতে, হ্যাঁ শুনেছি। কতটুকু ভোঁ দিত? তখন অল্প, বেশি না, যতটুকু প্রয়োজন ততটুকু ভোঁ দিত। তখন বলছেন কেন বেশি ভোঁ দিলে কি হতো? বলে আরে বেশি ভোঁ দিলে পরে স্টিম তো সব বাড়াই যাবে, ওই জন্য যেটুকু প্রয়োজন সেটুকু ভোঁ দিত। ঠাকুর হাসতে হাসতে বলতেন, তুই, তোর মা আর আমি তিনজন এইটুকু জায়গার মধ্যে বসে কথা করছি, তোর গলার ভোঁ তো উপরে কেন? শালা ভোঁ নামায় নিয়ে আয়, তোর তো জীবনী শক্তি বাড়ায় যাচ্ছে শালা। যেই বললেন সুরেশ হেসে ফেললেন। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, তোর তো শালা মাথা গরম? বলে হ্যাঁ খুব গরম। গরমের উপরে নরম চাপালে কি হয়? বলেন গরম হয়ে যায়। বলে আমিও তো শালা তাই কই। ওই আমের ঝুড়ি মাথার ওপর নিয়ে শালা মাথায় মাথায় কিছুক্ষণ চক্কর মারতে মারতে আঁটি পর্যন্ত টকবক করে ফুটে উঠবে নি আমের। ওই আম যখন সবাইকে দিবি না, 1 টাকা করে খালি শালা নরম মাল গরম হয়ে উঠবে, আমি যা কবো টক করে ফেলবি। ভালো হবি না মন্দ হবি? বলে ভালো হবি না, নিয়ে যা শালা। চলে গেল। কালীষষ্ঠী মা তার জনয়িত্রী, তার গর্ভধারিণী শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর ভাগ্যিস আপনি ছিলেন, তাই আমার সংসারটা রক্ষা পেল। শ্রী ঠাকুর বলছেন, কালীষষ্ঠী মা হয়েছিস তুই, ছাওয়াল পেটে ধরেছিস তুই, ছাওয়ালে বড় করেছিস তুই। তুই যদি তোর ছাওয়ালের ধাত, রকম, ধরন, বৈশিষ্ট্য না বুঝবে পারিস, পাড়ার লোক বুঝবি? এটার জন্য বিদ্যের দরকার নেই, এটার জন্য কোনো সার্টিফিকেট দরকার নেই, এটার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন নেই। এই অনুশাসনকে অনুশীলন এবং অভ্যাস করবার জন্য কোনো পদ্ধতি প্রকরণের প্রয়োজন নেই। চোখে সব দেখতে পায়, কিন্তু আমার চোখে কুটো পড়েছে। বিবাহ কাকে বলে, প্রজনন কাকে বলে, বিবাহের শিক্ষা কি, প্রজননের শিক্ষা কি, এই বিষয়ে জানার, বোঝার, অনুভব করার, অনুশীলন করার কোনো প্রয়োজন নেই। এই যে আঙিনায় ফাঁকা জায়গাতে আমরা উৎসব করছি, কথা বলছি, আমি যদি এখানে দাঁড়িয়ে বলি এখানে একটা 200 তলা বাড়ি করব, আমার টাকা জমি আমাদের স্কুলের 200 তলা বাড়ি হবে। হ্যাঁ হবে না তা না? ইঞ্জিনিয়ার আসবে, এসে দেখবে হ্যাঁ 200 তলা বাড়ি হবে। তবে এখনই হবে না। কেন হবে না এক্ষুনি? কাল থেকে কাজ শুরু করে, একদম বসে কাল থেকে কাজ শুরু করা যায় না কেন? আরে মাটির সয়েল টেস্ট করতে হবে, সয়েল টেস্ট করে তার ব্যবস্থা করে তারপর 200 তলা বাড়ি করতে হবে। এখনই কি করা যায় নাকি? আমরা এটা বুঝতে পারি। আরে এখনো জমি আমার, লাগিয়ে দিন, চাষ করে দিন, হবে। হ্যাঁ চাষ হবে, তার আগে দেখতে হবে সময়, কাল, জমির স্বাস্থ্য, জমির উর্বরতা, বীজের সঙ্গে জমির রিলেশন, তারপরে সেই বীজ বপন করতে হবে। যখন তখন যে কোনো জিনিস করা যাবে না। আর আমার জমিতে খালি পড়ে, যেখানে আপেল করুন, এখানে বেদানা করুন, এখানে চা গাছ করে দিন, হবে? হ্যাঁ হবে। সেরকম অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে, তারপরে হবে। আমরা এইসব বুঝতে পারি, এগুলি জানতে পারি, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে গিয়ে তখন আমরা বলি কি করব, বেশ করেছি, প্রেম করেছি, করবই তো করুন, কোনো আপত্তি নেই। হ্যাঁ কোনো আপত্তি নেই। একটা ছোট্ট গল্প বলি, ছোট্ট গল্প না, বাস্তব কথা, ছোট্ট আমার চোখে দেখা বাস্তব কথা। একটি বাড়িতে আমি তো এখান থেকে কলকাতায় ফিরে যাবো আজকে, কিন্তু সেখান থেকে ফিরতে পারিনি, রাত্রিবেলা সেই বাড়িতে বাস করছি। সেই বাড়িতে ভদ্রলোক ফিরে তার বউকে, তার গৃহিণীকে, গৃহলক্ষ্মীকে, তার অর্ধাঙ্গিনীকে বলছেন, ছেলে বাড়িতে এসছে? তাকে বলছে না, এত রাত হয়ে গেল এখনো বাড়িতে আসে নাই, চারিদিকে গন্ডগোল দিতেছে। বলে না আসলে আমি কি কমু? সে ভদ্রলোক হাঁ করে তার বউয়ের দিকে তাকিয়ে বলছে, আমাদের বাড়ির লগে একটা কুত্তার বাচ্চা পাচ্ছিল, শালা ঘুমাইতে যায় না 7 দিন। 7 দিন ধরে কি কুত্তার বাচ্চার কি চিৎকার, এটা ঘুমাইতে পারি না। আমি তোমার ছেলেকে কইলাম যে বস্তার মধ্যে বই রাখছে, কুত্তার বাচ্চা বোঝে আর মানুষের বাচ্চা বোঝে না। হ্যাঁ বোঝে না। আমি এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বাংলা সাহিত্যের অন্যতম কিংবদন্তি ব্যক্তিত্ব, ভুবনেশ্বর থেকে দমদম আসবো ফ্লাইটে, টাইম হয়ে গেছে, আমরা বোর্ডিং পাস পেয়ে সিটে বসে গেছি। হঠাৎ ফ্লাইট লেট করছে, দেখি CISF এর একটা বড় কুকুর, কিছু অফিসার কুকুর নিয়ে ঘুরে শুকে বেড়াচ্ছে। আমি অফিসারকে এরকম টোকা মেরে বললাম,
কুকুরটাকে আপনি ট্রেনিং দিয়েছেন? বললো হ্যাঁ। আপনিও ট্রেনার? বললো হ্যাঁ। দেখুন কি আশ্চর্য, কুকুরকে শিখিয়েছেন আপনি, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবেন কুকুরের। ওই দুপাওয়ালা মানুষ ট্রেনিং দিয়েছি, আর চার পাওয়ালা অস্তিত্বের কাছ থেকে তার সিদ্ধান্তকে গ্রহণ করছি। আমাদের আর্য শাস্ত্র বলেছিলেন ভর্গ দেবস্যা ধীমহি, এই ধী কেমন করে প্রেরণ করতে হয় সেই বিজ্ঞানটি প্রজনন বিজ্ঞান, বিবাহ বিজ্ঞান। আর এইটি বুঝতে গেলে পরে আমার কোনো ব্যক্তির প্রয়োজন নেই, এই শিক্ষা গ্রহণ করতে গেলে কোনো শিক্ষকের প্রয়োজন নেই, এই জীবনকে যাপন করতে গেলে কোনো অনুশাসনের প্রয়োজন নেই। আমার মনে হয় বিজ্ঞান এবং বিজ্ঞানী একে বিশ্বাস করে না। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে প্রাসঙ্গিক প্রয়োজনীয়তা, তিনি একদিন প্রসঙ্গক্রমে বলছেন, যারা দীক্ষা গ্রহণ করে আমার ঈশ্বরভৃতি করেন আমার জন্য, ঈশ্বরভৃতি করার পরই তারা প্রত্যেকেই মাতৃভৃতি এবং পিতৃভৃতি করবে। যারা মায়েরা আছেন, আমরা অনেক সময় আমাদের রাগ, আমাদের ক্ষোভ, আমাদের বিরক্তি, আমাদের দুঃখ আমরা প্রকাশ করে ফেলি। যা প্রকাশ করে ফেলি সেটা অনেক সময় ভালো হয় না। কিরকম ভালো হয় না? হয়তো আমার স্বামী আমাকে একটু ভৎসনা করেছে, তিরস্কার করেছে, হয়তো আমার স্বামী আমার ওপরে উষ্মা প্রকাশ করেছে, রাগ প্রকাশ করেছে, আমি বিড়বিড় করে বলে যাচ্ছি। বলতে বলতে আমার ছেলে যদি তখনই কিছু বলে, তোর বাবাকে বল, তোর বাবাকে বল, এই বলে ছেলের সামনেই বাবার সম্পর্কে অনেক মন্তব্য করে যাচ্ছে। ছেলে ও বাচ্চা বোঝে না, না তা নয়, সব শুনছে, চোখ ইজ এ পেন হোল ক্যামেরা, সব রিসিভ করছে, কানের মেমব্রেন সব রিসিভ করছে, একদম পাঠিয়ে দিচ্ছে হায়ার অ্যানালিটিক সেন্টারে, সেখানে স্টোর হয়ে যাচ্ছে, যেটা মাথার পেছন দিকে। যে কোনো ফিজিওলজিস্টকে জিজ্ঞেস করবেন, মাথার পেছন দিকটাকে বলে এরিয়া নাম্বার 19, ওটা হচ্ছে আমাদের ভাড়ার ঘর, সব এখানে স্টোর হয়ে যাচ্ছে। আর যখন আমি আমার ছেলেকে কিছু বলছি, ওইটা আমাকে ফিডব্যাক দিচ্ছে, তখন আমি কপাল চাপড়ে বলছি, দীক্ষা নিলাম, সৎসঙ্গ করছি, উৎসবে এসছি, ঈশ্বরভৃতি করছি, আমার কপালে এটা হলো কেন? এই কুটোটাকে আমি দেখতে পাইনি, পাচ্ছি না, পারবো কিনা জানি না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কুটোটা পরিষ্কার করে দিয়ে কি বলছেন? তিনি বলছেন প্রত্যেক দিন, মাকে বলছেন, মাকে প্রত্যেক দিন ছেলেদের সামনে বাবার প্রশংসা করবে, প্রত্যেক দিন ছেলে মেয়েদের সামনে তোমার স্বামীর প্রশংসা করবে, আর করতে করতে বলবে তোমার বাবার মতন এরকম মানুষ আমি দেখিনি, তোমাদের বাড়ির মতন এরকম বংশ আমি দেখিনি। প্রত্যেক দিন ওই ছেলেপুলেদের সামনে শ্বশুর বাড়ি এবং স্বামী এবং শ্বশুরের প্রশংসা করতে থাকবে। আর পুরুষকে বলছেন, স্বামীকে বলছেন, তুমিও তোমার ছেলেপুলেদের সামনে তোমার স্ত্রী, তোমার শ্বশুর বাড়ি, তোমার শ্বশুর শাশুড়ির প্রশংসা করতে করতে ছেলেদের বলবে, তোমার মা কত বড় বাড়ির মেয়ে, তোমার মা আমাকে কিভাবে যত্ন করে, শ্রদ্ধা করে। এই প্রত্যেক দিন বাইল্যাটারাল কথা শুনতে 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 সন্তানের মধ্যে আভিজাত্য বোধ তৈরি হবে, ঐতিহ্য বোধ তৈরি হবে, বংশ মর্যাদা বোধ তৈরি হবে। একটা পা ফেলতে গিয়ে ভাববে, আমি এই বংশের, এই বর্ণের, এই গোত্রের, এই রক্তের, এই পরিবারের সন্তান, আমার দ্বারা এই কাজ করা সম্ভবপর নয়। এইভাবে যখন শিক্ষা আমরা পরিবার থেকে ইনহেরিট করতে শুরু করব, এই শিক্ষা ধীরে 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 আমাদের ওই অস্তিত্বের দিকে নিয়ে যাবে, চোখের কুটো সাফ হয়ে যাবে, ভাগবতের কথা সত্য হয়ে উঠবে। হেদন্তস্থ হি অবদ্রাণী বেদনতি, ঝাড় দেওয়া হবে, পরিষ্কার করা হবে, মাজা ঘষা হবে, শেকিং হবে, ঝাঁকুনি হবে, শরীরে মনে অস্তিত্বের চলনের মধ্য দিয়ে ঝাঁকুনি তৈরি হবে। আমার কথার উপসংহার পর্বে আমি ফিরছি। এই যে এতক্ষণ কথাগুলো বললাম, এই যে এতক্ষণ বিষয়গুলো জানালাম, মহর্ষি ব্যাসকে পরে ভক্তজন জিজ্ঞাসা করছেন, বেশ ঝাঁকুনি দিলাম, ঘষা মাজা করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, হোয়াট ইজ দ্য নিড ফল, এর রেজাল্টেন্ট কি হবে? মহর্ষি ব্যাস তার উত্তর দিয়ে আমাদেরকে বলছেন, পরিষ্কার ভাষায় বলছেন, বাস্তব মাত্র বস্তু শিবদম পশ্যতি বস্তু সুক্ষ্যাম।
কি হবে? স্থূল এবং সূক্ষ্ম তুমি অ্যাট এ মোমেন্ট, অ্যাট এ গ্যালান্স, টুইঙ্কেল অফ অ্যান আই, এক নিমেষে ডিস্টিংগুইশ করতে পারবে, ডিফারেন্সিয়েট করতে পারবে, বুঝতে পারবে। বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি ছোট্ট একটি বাণীর মধ্য দিয়ে বললেন, সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার, সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার, সফল অনুভব, ক্ষিপ্র স্মৃতি, চিন্তা কর্ম ধ্যানেরই বিভব। তাহলে এই সূক্ষ্ম সার্থক একে আমি ডিস্ট্রিবিউট করবো কি করে, একে ডিফারেন্সিয়েট করবো কি করে? সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার, একে বুঝতে গেলে পরে ধ্যান দরকার, ধ্যান। যারা আমার কথা এতক্ষণ শুনছেন এখানে বসে বসে, আপনারা আমাকে বলবেন আমাদের ধ্যান করার সময় নেই। হলো, আমাদের ধ্যান করার সময় নেই, হ্যাঁ নেই, কিন্তু ধ্যান আমরা প্রত্যেক মুহূর্তে করছি। শ্রীরামকৃষ্ণ দিয়ে শুরু করেছিলাম, ধীরে ধীরে অবতার বরিষ্ঠের শ্রী চরণ প্রান্ত প্রণাম নিবেদন করে আমি আমার উপসংহার পর্বে ফিরছি। শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করেছেন, ঠাকুর ঠাকুর যখন তোমার কাছে থাকি, তোমার সামনে বসে থাকি, তোমার কথা শুনি, তখন মনে হয় এই শক্তি আমার মধ্যে আছে, আমরা এটা পারবো করতে। কিন্তু যখন বাড়িতে ফিরে যাই, যখন ঘরে ফিরে যাই, নিজেদের কর্মক্ষেত্রে ফিরে যাই, নানান কাজের মধ্যে সব ভুলে যায়, এই শক্তি আর পাই না ঠাকুর। ঠাকুর বলছেন ধ্যান করবে গো, ঈশ্বর চিন্তা করবে, ধ্যান করবে। ধ্যান কী করে করবো? ধ্যান তো আসে না। কেন? বাবুর বাড়ির কাজের লোক দেখোনি? বলি বাবুর ছেলেকে প্রত্যেক মুহূর্তে বলছে এটা খাও, ওটা খাও, না হলে মাথা খাও, খুব যত্নআত্তি করে তোয়াজ করছে। কিন্তু কাজের মেয়ে জানে এ আমার পেটের ছেলে নয়, এ আমার পেটের ছেলে নয়, এ বাবুর ছেলে। আমি কাজ করতে গেছি এখানে, আমার যে পেটের ছেলে সে আমার গায়ের বাড়িতে, দেশের বাড়িতে থাকে। ওই ছেলের ধ্যান যেমন করে ওরম করে ঈশ্বরের ধ্যান করতে হয়। দাঁতের ব্যথা দেখেছো? দেখেছি। দাঁতের গোড়ায় ব্যথা হচ্ছে, জীব বারবার যেখানে ব্যথা সেখানে গিয়ে খোঁচা মারছে। দাঁতের গোড়ায় চিনচিন ব্যথা করছে, জীব বারবার ওই দাঁতের গোড়ায় ফিরে যাচ্ছে। বলি দাঁতের ব্যথার মতন ঈশ্বরেরকে চিনচিনে ব্যথার মতন ভেতরে জাগিয়ে রাখতে হয়। ধ্যান প্রত্যেকে করি। কেমন ধ্যান করে? আমি দেখেছি, আমার মাকে দেখেছি। আমার 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 জন্মদাত্রী, আমার গর্ভধারিণী, আমার জননী, আমার মাকে দেখেছি। আমার বাবার সাথে কখনো উঁচু গলায় কথা বলতে শুনিনি। এই এখন আমি 77 বছর বয়স, আমি আমার জন্ম থেকে এই বয়সকাল পর্যন্ত আমার মাকে উঁচু গলায় আমার বাবার সাথে কখনো কথা বলতে দেখিনি। ঠাকুরের বাণীকে ঠাকুর সত্যানুসরণে একটা ছোট্ট লাইন লিখছেন, বিশ্বাসীকে অনুসরণ করো, বিশ্বাসীকে অনুসরণ করো, তোমাতেও বিশ্বাস আসবে। কিরকম সে জিনিস? আমার মা, আমাদের পুরনো যে বাড়ি ছিল কলতলাটা ভীষণ শ্যাওলা ছিল, ভীষণ শ্যাওলা। আমার মা ওখান থেকে হাঁটতে গিয়ে হট করে পা স্লিপ করে যায়, স্লিপ করে শ্যাওলা দিয়ে গিয়ে পায়খানা যাওয়ার জন্য একটা সিঁড়ি ছিল, এই ডান দিকের শোল্ডার জয়েন্টটা ওই পায়খানার সিঁড়ির সঙ্গে ধাক্কা খায়, এই জায়গাটা ডিসলকেট করে যায়। ডক্টরকে ডাকি, বাবা তখন বাড়িতে ছিলেন না, উৎসবে গিয়েছিলেন ঠাকুরের। এখানে হাতে এরকম করে দিয়ে, এখানে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে মা তখন 104 টেম্পারেচার, মা শুয়ে আছে, আমি তখন জলপট্টি দিচ্ছি, মার কপালে জলপট্টি দিচ্ছি বসে। রাত্রি 9টার সময় বাবা সদল বলে বাড়িতে ফিরলেন, 17 থেকে 18 জন গুরু ভাই বাবার সঙ্গে। বাবা ফিরে আমার মাকে শুয়ে থাকতে দেখে উনি, শুয়ে আছো কেন? ওটো ওটো ওটো, আগে 1 রাউন্ড চা দাও, তারপরে একটু লুচি আর আলু চচ্চড়ি করে দাও, তারপরে আর একবার চা দাও। আমি ফ্যালফ্যাল করে আমার বাবার মুখের দিকে চেয়ে আছি, মার 104 জ্বর, হাতটা ডাক্তার বারণ করেছেন নাড়তে চড়তে, এরকম করে দেখেছি। মাকে দেখলাম, মা উঠলেন, মা ওই হাত দিয়ে, তখন তো গ্যাস ছিল না, স্টোভ, ওই স্টোভ জ্বালিয়ে চা করলেন, ওই হাতে লুচি বেললেন, সব কিছু করে খেতে দিলেন। পরের দিন সকালে আমি আমার বাবাকে গিয়ে বলছি, তুমি এত নির্মম আচরণ করলে আমার মার সাথে,
মার এত জ্বর, এরকম অবস্থা, তুমি মাকে দিয়েই করালে? বাবা আমাকে অদ্ভুত প্রশ্ন করলেন, আমার দিকে তাকিয়ে বললেন, তুই তোর মাকে বেশি দিন দেখছিস না আমি তোর মাকে বেশি দিন দেখছি? আমি বললাম, আরে তুমি যদি বেশি দিন না দেখতে আমি জন্মাতাম কি করে? তখন আমার দিকে তাকিয়ে বলছেন, আরে কুকুর, বেড়াল, ছাগল, মুরগি, হাঁস পুষলে পরে, পাখি পুষলে তারপরে একটা টান, মায়া, মমতা গজায় মানুষের। তা তোর মাকে এতদিন ধরে আমি দেখছি, তোর মার ওপরে তোর টান আছে, আমার কি একটুও টান নেই? একটুও মায়া, মমতা, ভালোবাসা নেই? আমি ঠাকুরের একটা বাণী প্রয়োগ করেছি, কি? ভালোবাসার টান, ভালোবাসার টান কর্মে আনে সবলতা, জীবনে উত্থান। এখন দেখে আয়গা তোর মার শরীরের টেম্পারেচার কত। আমি গিয়ে থার্মোমিটার, বডি টেম্পারেচার নিলাম, ওরাল টেম্পারেচার নিলাম, মার টেম্পারেচার একদম নর্মাল 96.8। বাবাকে এসে বললাম, মা 96.8। বাবা আমার দিকে তাকিয়ে বললেন, তোর মা আমাকে ভালোবাসে, তোর মা আমাকে ভালোবাসে। ওই টান ধীরে 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 ব্যথা, বেদনা সমস্ত কিছু অতিক্রম করেছেন। দিস ইজ কল্ড প্লেসিবো এফেক্ট। পেনসিলভেনিয়াতে ডক্টর নিও ওল্ডম্যান যেমন ম্যানকে হাতটা তুলিয়ে দিলেন, ঠিক একইভাবে ওই ভালোবাসা যেখানে আমার নিবদ্ধ হয়ে থাকবে, সমস্ত হার্ডেলস এবং অবস্ট্রাকশনকে আমি এক নিমেষে উঠিয়ে দিতে পারবো। দিস ইজ কল্ড ফিজিক্সের ভাষায় প্লেসিবো এফেক্ট। এইভাবেই আমার পক্ষে সম্ভবপর হবে। সেকেন্ডলি, একই ব্যক্তি, আমার মা এবং আমার বাবা। আমার মা বাবার সামনে বসে আছেন, যে গুরু ভাই যেত বাবা বলতে, একটু চা খাবে? না না গো, দেখুন চা। আরে খাও খাও খাও, তোমার দৌলতে আমারও হাফ কাপ চা হবে। এই তোর মাকে বলে হাফ কাপ চা দিই। আমি গিয়ে বলতাম, বাবা বাবা চা চেয়েছে। মা একটু বিরক্ত হতেন, সমানে বিড়বিড় করে বলতেন, রাবণের চিতার মতন জ্বলেই যাচ্ছে, উনুন আর নিববে না, চায়ের পর চা, চায়ের পর চা, মাঝে মাঝে বিড়বিড় করতেন। আবার চা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন। বাবা চা দিয়েছেন, চা খেয়েছেন। মা উনুনে একটা কিছু চাপিয়ে এসছেন। মার মনে নেই, উনুনে চাপিয়ে মা বাবার ঘরে বসে খবরের কাগজ পড়ছেন। হঠাৎ নাকে পোড়া গন্ধ এসছে উনুন থেকে, রান্নাঘর থেকে। মা তাড়াতাড়ি যেতে গিয়ে ওই যে কাপগুলো প্লেটের উপরে ছিল, মার পায়ে লেগে একটা কাপ ভেঙে ফট করে পড়ে গিয়ে হ্যান্ডেলটা ভেঙে যায়। বাবা চৌকিতে শুয়েছিলেন, উঠে এরকম করে দেখি আমার মা চলে যাচ্ছেন। পেছন দিকে বললেন, একেবারে কপালের ওপরে চোখ, হাউসে চলন, শালা হর্ষদিগ্য জ্ঞান নেই, এরকম করে একটু মৃদু ভৎসনা করলেন। আমার মা কোনো উত্তর দিলেন না, রান্নাঘরে চলে গেলেন। বাবা যে ঘরে ছিলেন, মাঝখানে একটা বারান্দা, তার পাশে আর একটা ঘর, আবার ভেতরে একটা ঘর, মাঝে একটা ঘর, পাশে একটা ঘর, এ পাশে একটা ঘর। আমাদের ল্যান্ড ফোনটা বেজে উঠেছে। বাবা সরাসরি যেতে গিয়ে দেখছেন দরজাটা বন্ধ। ভেতরের ঘর দিয়ে যেতে গিয়ে, তখন তো দুপাল্লার দরজা, একটা পাল্লা বাবার বুকের সঙ্গে লাগে, দাম করে শব্দ হয়। বাবা ফোনে কথা বলে খেদেলে নামিয়ে দিয়ে এসে আবার শুয়ে আছেন। মা এসে বাবার সামনে এরকম করে দাঁড়িয়ে বলছেন, আমার না হয় কপালের ওপরে চোখ, আমার নয় চলা বলা ঠিক নেই, হর্ষ দীর্ঘ জ্ঞান নেই। তুমি তো ঠাকুরের ঋত্বিক, তোমার তো চোখের জায়গায় চোখ, চলা বলা ঠিক। আমি একটা কাপের হ্যান্ডেল ভেঙেছি, এখনই 10-20 টাকা দিলে পরে হ্যান্ডেল কাপ, একটা নতুন কাপ কেনা যাবে। তুমি যে দরজায় বাড়ি খেলে, যদি পাঁজরের হাড় ভাঙতো তাহলে পরে কি হতো বলো দেখি। বাবা মাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলছেন, তোমার হাত থেকে কেন? মা হাতটা সামনে নিয়ে এসে মার হাতে খুন্তি। বাবা বলছে, শালা মানুষ মানুষ ধ্যান করে না, কয় কেটে। হ্যাঁ, আমি যে তোমাকে একটু বকিতি ছাওয়ালের সামনে তুমি রান্না করতে চাও, আমার পিন্ডি চটকাচ্ছ। মনে মনে ভাবছো, শালা একটা মৌকা পাই, সুযোগ পাই, মুখের ঝামা ঘষে দিয়েই চলে যাবো একেবারে। আমার তো ঝামা ঘষা মুখ, আমার তো ঝামা ঘষা মুখ। তাই তো শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে শরণাপন্ন হয়েছি। আমার যেখানে ফাঁকি ত্রুটি, তুমি আমাকে পূর্ণ করে দেবে আমার অর্ধাঙ্গিনী হিসেবে। আর তোমার যেখানে ফাঁকি ত্রুটি, আমি সেটা পূরণ করে দেব পুরুষ এবং তোমার স্বামী হিসেবে। আমি আর তুমি আলাদা নই, একই অস্তিত্বের দুটো পিঠ। শ্রী ঠাকুর বলছেন, পিতা মাতা হরগৌরী, পিতা মাতা হরগৌরী একই দেহে বিদ্যমান। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলেই হয় সাম্যপ্রাণ।
উৎসব মানেই হচ্ছে শ্রেয়কে সৃজন করা। বাবুলাল, শ্যামল, পশুপতিদা, হৃদয়দা, এরকম আরো অনেক মানুষ একত্রিতভাবে আপনাদের দরজায় গিয়ে হাত পেতে ভিক্ষে করেছে। চাল দিন, ডাল দিন, টাকা দিন, পয়সা দিন, এই মেয়াদ বেঁধেছে। আপনাদের বাড়ি বাড়ি গিয়ে সকাল থেকে আসার জন্য আমন্ত্রণ করেছে। আপনারা এসছেন সবাই। যদি এখান থেকে রাজস্থান যান, রাজস্থান থেকে যখন ফিরবেন জয়সলমের থেকে পাথর নিয়ে যাবেন। পাথর, আমি রাজস্থান গেছিলাম, এই দেখুন জয়সলমেরের পাথর। যদি দিল্লি হয়ে আগ্রা ফোর্ট হয়ে তাজমহল দেখে আসেন, তাহলে তাজমহলের একটা পাথরের রেপ্লিকা কিনে আনবেন। আমি দিল্লি গিয়েছিলাম, এই দেখুন তাজমহলের রেপ্লিকা। আজকে যে ডোমজুর উৎসব থেকে বাড়িতে ফিরে যাবেন, কেউ যদি প্রশ্ন করে আপনাকে, ওখানে যে গেলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, সকাল থেকে কাটিয়ে এখন যে বাড়ি ফিরে এসছেন, কি নিয়ে এসছেন, কি দেখাবেন, কি বলবেন? কি নিয়ে গেছি এখান থেকে, কি বলবো? আমি যদি ফিরে যাই, কি নিয়ে গেছি, কি বলবো? আমি বলছি, আমি কয়েকটি কথা বলছি, এটাকে মাথায় করে নিয়ে যান। আগামীকাল সকালে অ্যাক্টিভেট করুন। শেষে ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি আমাকে যা বললেন সব মাথায় আছে। ঠাকুর হাসতে হাসতে বললেন, বেশিক্ষণ মাথায় রেখো না, ওকে হাতে পায়ে নামিয়ে নিয়ে এসো। মাথায় থাকতে থাকতে মাথা কুঁজো হয়ে যাবে, মাথা বেঁকে যাবে ভারে, মাথায় বেশিক্ষণ রেখো না। আমরা জানি না এমন কিছু না, সব জানি, সব বুঝতে পারি, কিন্তু করতে গিয়ে আর করতে পারি না। ঠাকুর বলেছেন হাতে পায়ে নামিয়ে নিয়ে আসতে। আমি বলি, ভেবে দেখবেন, বিবেচনা করে দেখবেন, আগামীকাল সকালবেলায়, আজকে এখান থেকে ফিরে গিয়ে আমার ছেলে মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী সবাই একত্রিতভাবে বলবো, আগামীকাল নেক্সট 9 জানুয়ারি ইট ইজ রিমার্কেবল রেডিয়েটেড ডে। ঠাকুর 1969 সালের ওই 9 জানুয়ারি দেওঘর লীলাঙ্গন আশ্রম থেকে দিগারিয়া পাহাড়ের মানিকপুরে প্রথম বনভোজন করতে গিয়েছিলেন জীবনে একবার। ওইটি তার ইহজীবনের শেষ বনভোজন। আমি তখন দাঁড়িয়ে আছি পাড়ার ঘরের সামনে। ঠাকুর একটা ক্রিম কালারের সোয়েটার, কোমরে কাপড়টা বাঁধা, হারসান গাড়িটার সামনে। ঠাকুর পার্লার থেকে ধরে বার করছেন, আমার দিকে চোখ পড়লো। আমার দিকে চোখ পড়ার পরই এরকম করে ইশারা করলেন। আমি প্রণাম করলাম। আমাকে আস্তে করে জিজ্ঞেস করে, তুই যাবো? আমি কোথায়? ওই সবাই যাচ্ছে, মানিকপুর যাবো। আমি হ্যাঁ যাবো, উঠে পড় সবাই গাড়িতে। আমিও গাড়িতে উঠে ঠাকুরের সঙ্গে বনভোজন করেছিলাম। সেই একবার বনভোজন, একবার এই বনভোজনে ঠাকুরের সান্নিধ্য। আজকে সেই স্মৃতিটা যেমন আপনাদেরকে বলছি, ঠিক 9 জানুয়ারি আগামীকাল সেই বিখ্যাত একটি মুহূর্ত। সেই 9 জানুয়ারি আমি আমার পরিবারের সবাইকে দেখে বল, বাবা মাকে একটা প্রণাম করো, তোমার মাকে একটা প্রণাম করো। কেন না? বেটার লেট দ্য নেভার, একটা প্রণাম করো। আমি জানতাম না বাবা, আমি সব কিছু জানি তা সত্যি নয়, আমি সব কিছু জানা নেই। তোমার মাকে একটা প্রণাম করো, বিকজ শি ইজ দ্য ফার্স্ট হোম। তোমার জীবনে প্রথম বাড়ি। তুমি আকাশ, পৃথিবী, মাটি দেখার আগে প্রথম ওই বাড়িতে, ওই জঠরে আশ্রয় গ্রহণ করেছিলে। মাকে একটা প্রণাম করো আর হাত জোড় করে বলো, মা আমার জননী, আমার তোমার ইচ্ছা থেকে আমার জন্ম, তোমার দেহ থেকে আমার দেহ, তোমার ভাষা থেকে আমার ভাষা নিয়ে, আমার অসহায় শৈশব থেকে তোমার দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, করুণা, ক্ষমা এবং পরিচর্যায় তুমি আমাকে মানুষ করে তুলেছ। সঙ্গে সঙ্গে আমার স্ত্রী বলবে, তোমার বাবাকে একটা প্রণাম করো। এই ভদ্রলোক যদি আমাকে স্বীকার না করতেন, গ্রহণ না করতেন, ওর শরীর থেকে তোমাকে যদি আমার শরীরে প্রেরণ না করতেন, আমি তোমাকে কোথায় পেতাম বাছা? তোমার বাবাকে একটা প্রণাম করো। আর সঙ্গে সঙ্গে বলো, পিতা আমার জীবনের উৎস, আমার অসহায় শৈশব থেকে তোমার দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, করুণা, পরিচর্যা তুমি আমাকে মানুষ করে তুলেছো। বাবাকে একটা প্রণাম করো, কিছু দিয়ে প্রণাম করো। কি দেব? ব্রেনকে বিজনেস দাও, ভাবো কি দিতে পারো। কিচ্ছু যদি খুঁজে না পাও, গাছের থেকে একটা ফুল এনে দাও। তাও যদি না খুঁজে পাও, সামনে দিয়ে বয়ে যাওয়া বাতাস 2 হাত থেকে টেনে নিয়ে ওই বাতাস বাবা এবং মার পায়ে অঞ্জলি দিয়ে একটা প্রণাম করো। বাবাকে লক্ষ্য করো। এখন সবার ঘরে ঘরে অ্যান্ড্রয়েড মোবাইল,
বাবা ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত বাড়ির মধ্যে কি করে মোবাইলে ভিডিও রেকর্ড করো, মাকে রেকর্ড করো, ঘুম থেকে বিছানা থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত মা কি করে মোবাইলে রেকর্ড করো। তুমি ব্রেনকে বিজনেস দাও, এর মধ্যে কখন কতটুকু কিভাবে কি পদ্ধতিতে বাবাকে এবং মাকে একটু সার্ভিস নারিশমেন্ট দিতে পারো, দেখবে বাবার শরীর ভালো হয়ে গেছে, মার শরীর ভালো হয়ে গেছে। কেন জানো? বাবা মা পৃথিবীতে সন্তানের কাছে কিছু চেয়েছে আমি আমার জীবনে দেখিনি। আমি আমার জীবনে দেখেছি বাবা মা সবসময় বলেছে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাকে দাও, আমার সন্তান সন্ততিকে ভালো রাখো। বাবা মা একটা জিনিস চেয়েছে কি জানেন? তুমি আমাকে বোঝো, তুমি আমাকে অ্যাপ্রিসিয়েট কর বিকজ আই এম ইউর ফাদার, তুমি আমাকে অ্যাপ্রিসিয়েট কর বিকজ আই এম ইউর মাদার, তুমি আমাকে তুমি অ্যাপ্রিসিয়েট করো। এইটা যদি আমি রোজ করতে থাকি তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য নিড ফর, হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট অফ মাই লাইফ? আমি বলছি না পৃথিবীর অন্যতম নোবেল লরেট স্যার অ্যালেক্সিস ক্যারল ম্যান দ্য আননোন বইয়ের মধ্যে তিনি বলছেন ডুইং practice is habit, doing practice is habit, and habit turn into instinct, and instinct is the content form of our character. এখনকার যারা বায়োটেকনিশিয়ান, এখনকার যারা বায়ো ইঞ্জিনিয়ার, ওরা বলছে প্রত্যেক দিন এই কর্মযোগ্য যখন আমার পরিবারের মধ্যে আমি করতে থাকবো তখন এটা আমার অভ্যাসের ভেতর দিয়ে আমার জিনকে ইনফ্লুয়েন্স করবে। আমি যখন বিবাহিত হয়ে বাবা হব, আমার এই ইনফ্লুয়েন্স জিন আমার সন্তানকে সেইভাবে আমার স্ত্রীর শরীরে প্রেরণ করবে। আমাকে তো উৎসবে শেখাতে হয়েছে, কিন্তু আমার সন্তান সন্ততিকে আর শেখাতে হবে না, তারা জন্ম থেকেই এইরকম একটি অভ্যাস এবং চরিত্রের অধিকারী হয়ে উঠবে। 2 নম্বর বলছি, সন্ধে হয়ে যাচ্ছে, আমাদের প্রার্থনার সময় আসছে সামনে। এই সন্ধেবেলা পার হয়ে গেলেই দেখবেন হুট করে খুলে দেবেন, দেখবেন গাঁট ছড়া হচ্ছে, হুট করে ঘুরিয়ে দেবেন দেখবেন ধূলিকণা হচ্ছে। এই সময় দেখতে দেখতে আমাদের খুব ইন্টারেস্ট, ঠিক আছে দেখুন, কোনো আপত্তি নেই। এই সন্ধেবেলা সূর্য অস্ত যাওয়ার পরে একটা সাদা চাদর নিয়ে কাঠের প্ল্যাটফর্ম, কাঠের চৌকি বেঞ্চি চেয়ার যেটা সুবিধা হয়, আরাম করে বসুন, শিরদাঁড়া সোজা রাখুন, সমস্ত শরীরটা সাদা চাদর দিয়ে মুড়ে যারা দীক্ষা গ্রহণ করেছেন যে গুরুদেবের, সেই গুরু প্রদত্ত বীজ মন্ত্র, আর যারা দীক্ষা গ্রহণ করেননি জাস্ট ওম উচ্চারণ করুন। মোবাইলে আরাম দিন 5 মিনিট, সোজা হয়ে বসে দুটো ভুরুর মাঝখানে কনসেন্ট্রেট করুন আর সমানে টু অ্যান্ড ফ্রো মোশনে ওম উচ্চারণ করুন অথবা গুরু প্রদত্ত বীজ মন্ত্র উচ্চারণ করুন। আজকে 5 মিনিট, কালকে 10 মিনিট, তারপরে 15 মিনিট, প্রত্যেক দিন সন্ধেবেলায় এইভাবে সেম টাইম, সেম প্লেস অ্যান্ড সেম গার্মেন্টস, একইভাবে 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 9 তারিখে এই শ্যামল আছে, বাবুলাল আছে, এদের মধ্য দিয়ে আমাকে কল ব্যাক করবেন। আজকে এই 8ই জানুয়ারি 2023-এ একটা মানুষকে যতটা সহ্য করতে পারতেন কি পারতেন না, যতটা খারাপ নোংরা তিক্ত ব্যবহার হজম করতে পারতেন কি পারতেন না, 3 মাস পরে দাঁড়িপাল্লা ওজন করে দেখবেন অনায়াসে আমি তাকে হজম করতে পারছি, অনায়াসে আমি তাকে সহ্য করতে পারছি। আগে যে লোড ক্যারি করতে পারতাম এখন তার থেকে বেশি লোড ক্যারি করতে পারছি। কারণ কি জানেন? ধ্যানে মানুষকে করে ধীর এবং গ্রহণক্ষম। কেন করে? ওই বীজ জপ করতে করতে আমার সেলুলার ক্যাভিটি ইলাস্ট্রেশন হচ্ছে, আর যত ইলাস্ট্রেশন হচ্ছে তত আমার টলারেন্স, আমার পেশেন্স, আমার পারসিভিয়ারেন্স এবং আমার রিসেপটিভ ফ্যাকাল্টি ইনক্রিজ করতে শুরু করছে। এইভাবেই একটা মানুষের বিনির্মাণ সম্ভবপর। যারা আমার কথা শুনছেন ওখান থেকে যদি আপনারা এরকম করে হাত বাড়ান আমাকে ছুঁতে পারবেন না, আমি যদি আপনাদের কাছে এরকম করে হাত বাড়াই আমি কাউকে ছুঁতে পারবো না, ঠিক। কিন্তু একদম শেষের থেকে যদি আমাকে কেউ একটি অশ্লীল অশ্রাব্য গালিগালাজ করেন, দেখুন অনেকে মোবাইলে রেকর্ড করছে আমার কথা, যদি কেউ অশ্লীল এবং অশ্রাব্য গালিগালাজ ছড়ে দেন দেখবেন, আপনারা লক্ষ্য করবেন আমার ফিজিক্যাল ফেনোমেনন, আমার বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাবে।
আমি যদি কাউকে গালাগাল করি তারও ফিজিক্যাল ফেনোমেনন এবং বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাবে। কেন? আমরা তো কেউ কাউকে স্পর্শ করিনি, একটা শব্দ ছুঁড়ে দিলেন, একটা শব্দ ছুঁড়ে দিলাম, মাঝখানে শূন্য, ইথারের মধ্য দিয়ে ওই শব্দটা আমার কানের মেমব্রেনের মধ্যে পৌঁছে আমার ব্রেনের হায়ার অ্যানালিটিক সেন্টারে গিয়ে আমাকে বুঝিয়ে দিচ্ছে এই লোকটা তোমাকে গালাগাল করলো। যখন আমি বুঝে গেলাম ওর রিপেলস, ওর কম্পন, ওর তরঙ্গ, ওর স্পন্দন আমার সেন্সারি এবং মোটর নার্ভসকে ইরিটেট করবে, পোলারাইজ করবে, অ্যাক্টিভেট করবে, আমার ফেনোমেনা বদলে যাবে, সিনারিও বদলে যাবে। দেখুন, একটা নোংরা, ইতর, নিকৃষ্ট শব্দ যদি আমার হিউম্যান স্ট্রাকচারকে পরিবর্তন করতে পারে, তাহলে গুরু প্রদত্ত বীজ নাম, বীজ শক্তি আমাকে পরিবর্তন করতে পারবেন। এটি কি সম্ভব? অসম্ভব নয়। আমি করি না, তাই আমার পক্ষে এটা অনুভব করা সম্ভবপর নয়। আজকের ডোমজুর শাখা কেন্দ্রের উদ্যোগে এই উৎসব থেকে এই কয়েকটা জিনিস যদি আমি আহরণ, অর্জন, গ্রহণ করে আগামীকাল 9 জানুয়ারি আমার সংসারে আমি প্রবর্তন করার চেষ্টা করি, তাহলে 3 মাসের মধ্যে দেখব আজকের আমি 3 মাস পরের আমি শ্রেয়কে সৃজন করতে পারছি, আমি গণসংহতি সমাবেশের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারছি। আমার শেষ কথা, আজকের জন্য উপসংহার পর্বে ছোট্ট একটি গল্প বলে আমার কথা আমি বিশ্রাম দেব এবং সঞ্চালকের হাতে প্রার্থনার উদ্ঘোষণার জন্য আমি দূরভাষ তার হাতে অর্পণ করব। সৎসঙ্গ আন্দোলন, এই উৎসব কি বার্তা দিতে চাইছে? আজকের এই ডোমজুর শাখা কেন্দ্রের উৎসব এবং সমগ্র সৎসঙ্গ আন্দোলন দেশ, জাতি, রাষ্ট্র এবং বিশ্বের জন্য কি বার্তা দিতে চাইছে? শুনুন, একটা গল্প দিয়ে আমি আমার কথার ইতি টানব। একটি গ্রামের মধ্যে বেনারস থেকে একজন পণ্ডিত মশাই এসছেন। সেই পণ্ডিত মশাই এসে গ্রামে বলছেন, আমি বেনারস থেকে এসছি, শাস্ত্র নিয়ে কিছু তর্ক করতে চাই। কেউ আছে এই গ্রামে আমার সাথে তর্ক করতে পারে? সবাই হেসে বলছে, আরে দূর, আমাদের এই গ্রামে কেউ লেখাপড়া জানে না, আপনার সঙ্গে কি তর্ক করবে? শাস্ত্রর নামই জানি না আমরা। একজন লোক ছিল গ্রামে, সে বিভিন্ন জায়গায় গান টান গিয়ে বেড়াতে হচ্ছেন, গায়েন বলে ওকে ডাকিয়ে নিয়ে আসতো, ও তো গান টান করে, বিভিন্ন জায়গায় যায়, ওকে ভিড়িয়ে দিয়েছে। সেই যখন বাড়ি থেকে বেরোচ্ছে, ওর উঠোনের মাচায় একটা লাউ গাছের লম্বা লাউ ঝুলতে দেখে সে পণ্ডিতের সামনে গিয়ে বসে বলছে, পণ্ডিত মশাই আমি এসছি। তখন তুই তো মূর্খ, তুই কি তর্ক করবি? আগে তুই বল, তারপরে আমি বলবো। সেই গ্রামের গায়েন ওই পণ্ডিতের সামনে বলছে, বলুন তো পণ্ডিত মশাই মানে কি? বলে কি? লাউ ফলিতাম। হ্যাঁ, লাউ ফলিতাম। আরে আমি এত শাস্ত্র সংহিতা এত কিছু পড়েছি, এই শ্লোকটা কোথাও পাইনি, লাউ ফলিতাম। উত্তর দিতে পারিনি, মাথা নিচু করে চলে গেছে। তার বন্ধু বান্ধব জিজ্ঞাসা করছে কিরম হলো? বলে আরে কি হবে, এটা কোথায় আছে, আমি তো কোথাও খুঁজে পাইনি। তার যে বন্ধু দ্বিতীয় পণ্ডিত নাম ধাম ঠিকানা জেনে সেই গ্রামে এসে হাজির হয়েছে। আবার সেই গায়েনকে সবাই রিপ্রেজেন্ট করেছে। গায়েন গিয়ে বসে বলছেন, বলুন এর মানে কি? কি? লাউ ফলিতাম। যেই বলেছে লাউ ফলিতাম, দ্বিতীয় পণ্ডিত ওই গায়েনের গালে ঠাসিয়ে সজোরে এক চর মাটির মধ্যে ধুলে পড়ে গালে হাত বোলাতে বলছে, পণ্ডিত মশাই মারলেন কেন? বলে, হতভাগা, মারবো না, আগে লাউ ফলিতাম, আগে গর্ত করিতাম, বীজ পুঁতিতাম, দুবেলা নিয়ম করে জল ঢালিতাম, ধীরে ধীরে অঙ্কুর হইতাম, ফুল ফলিতাম, হতভাগা, শেষে গিয়ে লাউ ফলিতাম। ঠাকুর অনুকূল চন্দ্র সে কথাই বলেছেন। দীক্ষার সঙ্গে সঙ্গে ব্যক্তি বিনির্মাণের সঙ্গে সুবিবাহ, সমন্বিত বিবাহ, সুপ্রজনন, সমন্বিত প্রজনন, সুসন্তান, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং বিশ্ব সৎসঙ্গ, এই বার্তায় এই উৎসব থেকে বিশ্বজনীন সকল অস্তিত্বের কাছে প্রেরণ করছেন। আপনারা সবাই ভালো থাকবেন।